হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 186 এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাকে আজকে আমরা সলভ করব। ঠিক আছে, এই যে প্যাসেজটা নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে কাইট বলে একটা স্টোরি আছে সেখান থেকে। দেখো, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। আচ্ছা, তোমরা স্টোরিটা সকলেই জানো, সেই জন্য আমি ডিরেক্ট কোয়েশ্চেন আনসারে চলে যাচ্ছি। কি বলেছে দেখিনি, দেখো। দ্য ন্যারেটার ফেল ওভার দ্য, আচ্ছা ন্যারেটার কোথায় পড়ে গিয়েছিল? সে কিন্তু পাথরের উপরে পড়ে গিয়েছিল, রক্স হবে, ক্লিয়ার। ওকে, পরেরটা বলেছে দ্য ন্যারেটার অ্যান্ড হার কম্পেনিয়ন হ্যাড টু হারি বিকজ দে ওয়ান্টেড টু। কথককে এবং তার সঙ্গী গিয়ে তাড়াতাড়ি করতে হতো কেননা তারা চেয়েছিল। দেখো তারা কী চেয়েছিল, তারা কিন্তু ঘুড়ি ওড়াতে চেয়েছিল, ফ্লাই দ্য কাইট, ক্লিয়ার। বাকি অপশনগুলোও দেখে নাও। টাই দ্য কাইট, টাই মানে বেঁধে ফেলা। আচ্ছা, মেক দ্য কাইট ঘুড়ি বানানো, নাকি বলছে ফিক্স দ্য কাইট ঘুড়িটাকে ঠিক করা। কিন্তু তারা কিন্তু চেয়েছিল ঘুড়িটাকে উড়াতে, হ্যাঁ, সেই জন্যই তারা কিন্তু তাড়াতাড়ি করেছিল। আচ্ছা, টু ফিক্স দ্য কাইট দি অথর ওয়ান্টেড, ঘুড়িটাকে ঠিক করার জন্য অথর চেয়েছিল। কি চেয়েছিল দেখো, অথর কিন্তু এ লেটার চেয়েছিল কি না, সে কিন্তু এ লেটার চায়নি, কিন্তু লেটারটা হাতের সামনে চলে এসেছিলো তাই নিয়েছিল। কেননা তারা জানতো যে কোনো রকমের রেড পেপার ছিল না, ওদের অ্যাকচুয়ালি প্রয়োজন ছিল সাম রেড পেপার। ঠিক আছে, তাই অপশান এই 3টা কারেক্ট হবে, সাম রেড পেপার, এটা কারেক্ট হবে। ওদের তো প্রয়োজন ছিল এইটা, কিন্তু এটা পায়নি বলেই তো লেটারটা নিয়েছিল। আচ্ছা, তারপরটা কি বলেছে দেখো, দ্য ফ্লাইট অফ দ্য কাইট ইজ কম্পেয়ার টু দ্যাট অফ এ, এই যে ঘুড়িটার যে উড়ান, হ্যাঁ, ফ্লাইট মানে উড়ান, সেটাকে তুলনা করা হয় কিসের সাথে? সেটাকে কিন্তু একটা বার্ডের সাথে তুলনা করা হয়, অর্থাৎ ঘুড়িটা একটা পাখির মতন আকাশে উড়েছিল। পরেরটা কি বলেছে দেখো, দ্য নাম্বার অফ পিপল ইনভলভড ইন দ্য এক্সট্র্যাক্টিস, আচ্ছা এই এক্সট্র্যাক্টে কতজন লোকের উল্লেখ আছে? আচ্ছা, এই এক্সট্র্যাক্টে কিন্তু শুধু বলেছে অথরের ব্যাপারে এবং তার যে ভাই ক্লড তার ব্যাপারে বলেছে, হ্যাঁ। তো এখানে কিন্তু 2 হবে, ঠিক আছে। দেখো, ইন টোটাল আমরা যদি দেখি তাহলে কিন্তু পুরো স্টোরিটাতে 6জনের কথা ছিল, ঠিক আছে। কিন্তু এই যে এখানে যে প্যাসেজটুকু তুলে দেওয়া আছে, এখানে শুধুমাত্র অথরের কথা বলেছে আর ক্লডের কথা বলেছে, ঠিক আছে। তো সেই জন্য এটা 2 হবে, বোঝা গেল। আচ্ছা, কজ আর ইফেক্ট, দেখো এটা দেখিনি কি বলেছে। আচ্ছা, ইফেক্ট বলা আছে এখানে, কারণটা বলা নেই, মানে ফলাফল বলা আছে, কারণটা বলা নেই। আমরা ফলাফলটা দেখিনি। দ্য ডে ওয়াজ ফেভারেবল ফর ফ্লাইং কাইট, আচ্ছা ঘুড়িটা ছিল, মানে দিনটা ছিল ঘুড়ি ওড়ানোর জন্য খুবই মানানসই, তাই তো, খুবই ভালো দিন ছিল ঘুড়ি ওড়ানোর জন্য। আচ্ছা, তো আমাদেরকে কারণটা বলতে হবে, কারণটা কি? কারণটা হচ্ছে সেই দিন খুব চমৎকার বাতাস ছিল, হ্যাঁ, সেটা আমাদেরকে লিখতে হবে। তুমি দেখতে পাচ্ছ, এই যে খুঁজে দিচ্ছি, দাঁড়াও, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমরা এখান থেকে লিখব, হ্যাঁ, দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, এতটুকু, দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, ক্লিয়ার। শুধু দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড এটুকু লিখলেও হবে, তো তোমরা এতটুকুই লিখে দেবে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, কজ বলেছে দে নিউ দেয়ার ওয়াজ নো রেড পেপার টু ফিক্স দ্য কাইট, তারা জানতো যে কোনো রকমের লাল কাগজ সেখানে ছিল না ঘুড়িটাকে ঠিক করার জন্য, হ্যাঁ, এটা ওরা জানতো। তো ফলাফল কী হয়েছিল দেখো, ফলাফল হচ্ছে তাদের হাতের সামনে যা আসলো তারা তাই নিল, হ্যাঁ। তো আমাদেরকে ওটাই লিখতে হবে, এই যে তো আমরা লিখব হচ্ছে এই যে উই, এই যে আছে না উই টুক, এখানে উই লিখবে না, লিখবে দে, ক্লিয়ার। দে টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, এতটুকু হবে, ক্লিয়ার। তাদের হাতের সামনে যা এলো তারা সেটাই নিল। ওকে, হয়ে গেল আমাদের দুটো। এবার আমরা ট্রু ফলসগুলো দেখি। দেখো কি বলেছে, এখানে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে না। তোমরা ভালো করে হেডিংটা দেখে নেবে। দেখো এখানে বলেনি যে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, শুধুমাত্র ট্রু ফলস লিখে দিলেই হয়ে গেল, ঠিক আছে। দেখো, দি অথর উইথ হার ব্রাদার প্যাচড দ্য কাইট উইথ এ লেটার অ্যান্ড রাইড ইট বাই দ্য এয়ার, বলছে অথর তার ভাইয়ের সঙ্গে সেই ঘুড়িটাতে তাপ্পি দিয়েছিল। আচ্ছা, প্যাচড মানে তাপ্পি দেওয়া বা তালি দেওয়া। তো অথর কি করেছিল, তার ভাইয়ের সঙ্গে সেই ঘুড়িটাতে তাপ্পি দিয়েছিল একটা চিঠি দিয়ে, এবং পরে সেটাকে তারা বাতাসে শুকিয়ে নিয়েছিল। দেখো এটা কিন্তু ফলস হবে। দেখো, ওরা কিন্তু ঘুড়িটাকে বাতাসে শুকায়নি, ওরা কিন্তু আগুনে শুকিয়েছিল, এই দেখো বাই দ্য ফায়ার, হ্যাঁ। তো সেই জন্য আমাদেরকে এটা ফলস লিখতে হবে। আচ্ছা, অ্যাজ দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, যেহেতু বাতাস ছিল চমৎকার, দ্য কাইট সোর্ড, ঘুড়িটা ওপরের দিকে উঠতে লাগলো, হ্যাঁ এটা ট্রু, ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্ট এই যে আমরা দেখতে পাচ্ছি, এখানে দরকার নেই যদিও, তাও প্রমাণটা দিয়ে রাখি। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট শোড, এই যে ইট মানে এখানে ঘুড়িটার কথা বলেছে, ক্লিয়ার। ওকে, পরেরটা দেখো কী বলছে, দ্য রক্স মেড এ বিগ হোল ইন দ্য কাইট, বলছে পাথরটা ঘুড়িটার মধ্যে একটা বড় গর্ত তৈরি করে দিয়েছিল, বড় ফুটো তৈরি করে দিয়েছিল। না, পাথরটা তৈরি করেনি, এটা কে কে করেছিল?
অথরের যে এলবো, তাই না, লেখিকার যে এলবো মানে কনুই, সেটা কিন্তু ঘুড়ির মধ্য দিয়ে ঢুকে যায় এবং ফলে ঘুড়ির মধ্যে একটা বড় হোল তৈরি হয়ে যায়, গর্ত তৈরি হয়ে যায় বা ফুটো তৈরি হয়ে যায়। তো আমরা এটাকে লিখব ফলস। ক্লিয়ার হয়ে গেল। এবার চলো আমরা পোয়েমটা দেখে নিই। দেখো পোয়েমটাতে কি বলেছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। এটা তোমরা জানো, দ্য সি বলে একটা পোয়েম আছে, সেটা আমি পড়ছি না, ডিরেক্ট কোয়েশ্চেন আনসারে যাচ্ছি, মিলিয়ে নাও। তো কি বলছে দেখো, আচ্ছা কোয়েশ্চেন আনসার এই পাশ থেকেই শুরু হয়েছে, দেখি এই যে নিচের থেকে, ঠিক আছে। তো কি বলেছে, টু বি গাইডেড টু দ্য রাইট ডাইরেকশন দ্য পোয়েট ওয়ান্টস। বলছে সঠিক দিকে নির্দেশনা পাওয়ার জন্য বা নির্দেশিত হওয়ার জন্য কবি চায়। সঠিক দিকে নির্দেশিত হওয়ার জন্য কবি চায়, অর্থাৎ সঠিক দিকে যাওয়ার জন্য কবি কি চায়, সঠিক দিকে যাওয়ার জন্য কবি চায় কিন্তু একটা তারা, এ স্টার চেয়েছিল, তাই না। এই স্টারটাই কবিকে কি করবে, গাইড করবে, তাই না। ওকে, তারপরে কি বলেছে দেখো, দ্য পোয়েট ওয়ান্টস টু লিসেন দ্য সং অফ এ। কবি শুনতে চেয়েছিল গান, কার গান শুনতে চেয়েছিল দেখো, কবি শুনতে চায় গান, কার গান শুনতে চায়, কবি গান শুনতে চায় কার, বলছে যে বার্ড, নাকি বলছে উইন্ড, নাকি হুইল, নাকি মিউজিশিয়ান। তো পাখির গান, বাতাসের গান, চাকার গান, নাকি কিন্তু তোমার কোনো একজন সঙ্গীতজ্ঞ বা কোনো গায়কের গান। তো আমরা দেখিনি, দেখো এখানে কিন্তু বাতাসের গান বলে সম্ভবত একটা এরকম লাইন ছিল। হ্যাঁ, এইটা দেখো উইন্ড সং, ঠিক আছে। তো আমরা বলবো বাতাসের গান, তো এখানে উইন্ডটা কারেক্ট আনসার হবে। তো উইন্ড। ক্লিয়ার, আমরা এই যে উইন্ডে টিক দিয়ে দিলাম, উইন্ড। আচ্ছা তারপরেরটা দেখো কি বলেছে, পরেরটা দেখিনি, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ। ছুটন্ত ঢেউয়ের ঢাক, ছুটন্ত ঢেউয়ের ডাক হলো। আচ্ছা ছুটন্ত ঢেউয়ের ডাক কেমন ছিল, আমরা দেখতে পেয়েছিলাম ছুটন্ত যে ঢেউ তার ডাকটা ছিল হচ্ছে ক্লিয়ার আর ওয়াইল্ড, তাই না। তো এটা হবে ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, এটা হবে। দেখো এখানে কিন্তু অপশানে ওয়াইল্ড বলা আছে, জেন্টেল, ক্লিয়ারও বলা আছে। তোমরা হয়তো এক্সাইটমেন্টে প্রথমেই ওয়াইল্ডকে টিক দিয়ে দিলে, এটা করবে না, আগে অপশানগুলো পড়ে নেবে। আমি তাড়াহুড়োর জন্য আমি শুধুমাত্র ডিরেক্ট অ্যান্সারগুলো করছি। তো এটা হবে ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। দ্য পোয়েট উইশেস টু সি দ্য ফ্লাইং। আচ্ছা কবি চায় দেখতে, কি চায় দেখতে, উড়ন্ত। কবি চায় দেখতে উড়ন্ত, কি উড়ন্ত দেখতে চায়, সেটা কি হোয়াইট সেল, নাকি হোয়াইট ক্লাউড, নাকি সিগাল, নাকি অল। আচ্ছা কবি কি উড়ন্ত দেখতে চায় আচ্ছা আমরা এখানে দেখিনি, দেখো আমরা যদি এখানে ভালো করে একটু পড়ে নিই তাহলেই বুঝতে পারবো। ফ্লাইং দিয়ে কী কী বলেছে, হ্যাঁ ফ্লাইং দিয়ে দেখো তুমি একটু খুঁজে দেখো, সেল শেকিং আছে, এটা তো হোয়াইট সেল শেকিং এটা বলা আছে। তো ফ্লাইং দিয়ে এখানে বলেছে দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্লাউডস ফ্লাইং, অর্থাৎ মেঘের উড়ান দেখতে, ঠিক আছে, মেঘ যে উড়বে সেটাই তিনি দেখতে চেয়েছিলেন। আচ্ছা আর কিছু বলা আছে ফ্লাইং দিয়ে, আর কিছু বলার নেই, তাহলে আমরা লিখব হচ্ছে ক্লাউড। তো অ্যান্সার হবে হচ্ছে তোমার হোয়াইট ক্লাউড, ঠিক আছে, এইটা অ্যান্সার হবে। ওকে, হোয়াইট ক্লাউড এটা অ্যান্সার হবে। আচ্ছা এবার চলো আমি আনসিন, সরি এখানে দুটো কোশ্চেনও আছে, এটাকে দেখিনি। হোয়াট ডাজ দ্য পোয়েট রিকোয়ার টু গো ডাউন টু দ্য সি। আচ্ছা কবির কি প্রয়োজন সমুদ্রে যাওয়ার জন্য। আচ্ছা আমি অ্যান্সারগুলো একবারে লিখে দিচ্ছি, তারপরে বলছে হু আর কলিং দ্য পোয়েট, কে কবিকে ডাকছে। ঠিক আছে, চলো আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি, তোমরা সবাই এখান থেকে একটু। সো স্টুডেন্টস আমি এখানে লিখে দিয়েছি আনসারগুলো, দেখো এখানে বলা আছে, এই যে তোমাদেরকে কোয়েশ্চেনগুলো দেখিয়ে নিই। কোয়েশ্চেনটা ছিল হোয়াট ডাজ দ্য পোয়েট রিকোয়ার টু গো ডাউন টু দ্য সি। আচ্ছা আচ্ছা এই যে আমি লিখেছি, দ্য পোয়েট রিকোয়ার্স এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার দ্য শিপ বাই, তারপরে কিন্তু আমরা জুড়ে দেব টু গো ডাউন টু দ্য সি, ঠিক আছে, এটা তোমরা জুড়ে দেবে, যে আমি জুড়ে দিলাম টু গো ডাউন টু দ্য সি, ঠিক আছে। তাহলে কী হলো অ্যান্সারটা, দ্য পোয়েট রিকোয়ার্স এ টল শিপ, বেসিক্যালি এটাই তোমার আনসার, এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার দ্য শিপ বাই। আচ্ছা এখানে টু স্টিয়ার হার বাই ছিল, হারটা অ্যাকচুয়ালি শিপের কথা বলেছে, তো আমরা এইভাবে লিখবো টু গো ডাউন টু দ্য সি, ঠিক আছে। আচ্ছা তারপরে ছিল হচ্ছে হু আর কলিং দ্য পোয়েট। আচ্ছা এখানে দেখো বলা আছে যে ক্লিয়ার অ্যান্ড ওয়াইল্ড কল অফ দ্য রানিং টাইড আর কলিং দ্য পোয়েট, ঠিক আছে। তাহলে কারা ডাকছিল, ক্লিয়ার অ্যান্ড ওয়াইল্ড কল অফ দ্য রানিং টাইড আর কলিং দ্য পোয়েট। ক্লিয়ার, ওকে। চলো এবার আমরা পড়বো হচ্ছে আনসিন। দেখো এখানে একটা আনসিন আছে, আনসিনটাকে আমরা খুব ভালো করে পড়বো, ঠিক আছে। কী আছে দেখিনি চলো।
এটা কিন্তু একটা রিপোর্ট, ঠিক আছে। তো এটাকে আমরা একটু ক্লিয়ারলি খুব সুন্দর করে পড়বো, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে। দেখো এখানে কি বলেছে, নিউ দিল্লি, মে 18, 2024, অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই ইউনেস্কো, climate change and human activities like illegal woodcutting and agricultural encroachment have led to a massive decline in the hectares of forest that cover the surface অফ দি আর্থ। তো ইউনেস্কো একটা রিপোর্ট পাবলিশ করেছে, হ্যাঁ, সেই রিপোর্ট অনুযায়ী কী বলেছেন ইউনেস্কো, যে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস লাইক, এই যে ক্লাইমেট যে চেঞ্জ হয়ে যাচ্ছে না, আমাদের যে আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং মানুষের যে অ্যাক্টিভিটি, আবহাওয়া পরিবর্তন তো আছেই, তার সঙ্গে সঙ্গে এই যে মানুষের যে বিভিন্ন কাজকর্ম, কেমন কেমন কাজকর্ম, দেখো এখানে বলেছে ইললিগ্যাল উড কাটিং, মানুষ ইললিগালি কী করে, অনেক গাছ কেটে ফেলে, তাই না, বেআইনিভাবে মানুষ অনেক গাছ কেটে ফেলে। অ্যান্ড এগ্রিকালচারাল এনক্রোচমেন্ট, এগ্রিকালচারাল এনক্রোচমেন্ট মানে অনেক সময় কি হয়, বনের যে জায়গা অর্থাৎ বনভূমি, সেটাকে অনেক সময় ক্লিয়ার করে দিয়ে মানুষ সেই জমিটাকে গ্রহণ বা অধিগ্রহণ করে ফেলে, কিসের জন্য, চাষাবাদের জন্য। তো বন জঙ্গল কেটে যখন সেই জমিটাকে চাষাবাদের জন্য দখল করা হয়, তখন সেটাকে বলা হয় এগ্রিকালচারাল এনক্রোচমেন্ট, ক্লিয়ার। তো এটাও কিন্তু হচ্ছে, এই যে মানুষের যে অ্যাক্টিভিটি, অর্থাৎ মানুষ ইলিগালি প্রচুর রুট কাটিং করছে, আর এগ্রিকালচারাল এনক্রোচমেন্ট মানুষ এটাও করছে। এর ফলে কি হচ্ছে, দেখো এই ঘটনাগুলো কি হচ্ছে, এই ঘটনাগুলো আমাদেরকে নিয়ে যাচ্ছে, হ্যাবলেট, এগুলো আমাদেরকে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, টু এ ম্যাসিভ ডিক্লাইন, এটা একটা বিশাল বড় ধ্বংসের দিকে নিয়ে গেছে আমাদেরকে। ম্যাসিভ মানে বিশাল, আর ডিক্লাইন মানে ধ্বংস বা পতন আমরা যেটাকে বলি, ঠিক আছে, তোমরা লিখে রাখতে পারো মিনিংগুলো, হ্যাঁ। তো কোন ধরনের পতনে সেগুলো আমাদেরকে নিয়ে গেছে, দেখো, ইন দি হেক্টরস অফ ফরেস্ট দ্যাট কভার দ্য সারফেস অফ দি আর্থ, এই যে হেক্টরস অফ ফরেস্ট কিন্তু ডিক্লাইন হয়ে গেছে, অর্থাৎ প্রচুর হেক্টর বনভূমি কিন্তু ধ্বংস হয়ে গেছে, যে বনভূমি কিনা পৃথিবীর উপরিভাগকে ঢেকে রাখে, তাই না, বনভূমির তো খুবই দরকার, সেটা কি করে, সেটা কিন্তু যে সারফেস অফ দি আর্থ, অর্থাৎ সারফেস মানে উপরিভাগ, সেটাকে কিন্তু ঢেকে রাখে। যত আমাদের পৃথিবীতে বনভূমি বেশি থাকবে, ততই আমাদের কিন্তু কার্বন ডাই অক্সাইডের যে এমিশন, সেটা কিন্তু কমে যাবে, তাই না, এর ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে ব্যালেন্স, সেটা কিন্তু ঠিকঠাক থাকবে। তো তারপরে কি বলেছে, দেখো, দিস হ্যাজ এ ডাইরেক্ট ইম্প্যাক্ট অন দি কার্বন ডাই অক্সাইড অ্যান্ড অক্সিজেন ইমব্যালেন্স অ্যান্ড অ্যান ইনক্রিজ ইন গ্রিন হাউস গ্যাস এমিশন। দেখো এই যে ঘটনাগুলো হয়েছে, অর্থাৎ মানুষ কী করেছে, ইললিগালি উড কাটিং করেছে এবং এগ্রিকালচারাল এনক্রোচমেন্ট যে করেছে, এটার জন্য তো আমাদের ম্যাসিভ একটা ডিক্লাইন হয়েছে। কোথায় হয়েছে, সেটা হচ্ছে ফরেস্ট কভারে। তো দেখো এটার ফলে কি হয়েছে, এটা কিন্তু একটা সরাসরি ডাইরেক্ট একটা প্রভাব পড়েছে। কোথায় পড়েছে, অন দি কার্বন ডাই অক্সাইড অ্যান্ড অক্সিজেন ইমব্যালেন্স, অর্থাৎ এই যে ইমব্যালেন্স, এখানে ইনব্যালেন্স আছে, জয় এখানে ভুল আছে, এটা ইমব্যালেন্স হবে, ঠিক আছে, IM হবে, এখানে স্পেলিংটা ভুল আছে। আচ্ছা, তো এই যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে ইমব্যালেন্স হয়েছে, অর্থাৎ মানে ভারসাম্যটা ঠিকঠাক নেই, তাই না, অসাম্য যে হয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু এই কারণগুলোর জন্যই হয়েছে। অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের তো একটা ব্যালেন্স মেনটেন করে চলতে হবে, একটা ভারসাম্য মেনটেন করে চলতে হবে, কিন্তু সেটা আর এখন নেই, ঠিক আছে, এটার উপরে কিন্তু ভীষণ একটা প্রভাব পড়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে তাদের যে ব্যালেন্স, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো এরকম হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা ভীষণ পরিমাণে বেড়ে যাচ্ছে, অন্যদিকে অক্সিজেন কমে যাচ্ছে, এটাই তো হবে না, গাছ কেটে ফেললে তো তাই হবে। তারপরে কি বলেছে, দেখো, অ্যান্ড অ্যান ইনক্রিজ ইন গ্রিন হাউস গ্যাসেস এমিশন। আচ্ছা, গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে না, এরাও কিন্তু প্রচুর পরিমাণে ইনক্রিজ করেছে, বেড়ে গেছে। গ্রিন হাউস গ্যাসগুলো কোনগুলো, যেমন হচ্ছে CFC আছে, কার্বন ডাই অক্সাইড আছে, যেগুলো আর কি পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয়, সেগুলোই আমরা গ্রিন হাউস গ্যাস বলি। তো এগুলোও কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, এরপরে কী বলেছে, দেখো, অ্যাজ পার ইউনেস্কোর মতে, হ্যাঁ, ইভেন দো ইট ইজ এ পার্ট অফ দি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ফরেস্ট, যে এমনকি যদিও এটা একটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ ফরেস্টের অংশ, অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ বলতে সেই সমস্ত, অর্থাৎ পৃথিবীর কিছু ঐতিহ্যমূলক স্থান আছে, হ্যাঁ, সেগুলোকে হেরিটেজ আখ্যা দেওয়া হয়েছে, বুঝা যাচ্ছে। তো ইউনেস্কোর মতে একটা তাদের হেরিটেজ ফরেস্ট আছে, শুধু একটা না, অনেকগুলোই আছে। তো এখানে নির্দিষ্ট একটা ফরেস্টের কথা বলা হচ্ছে। তো তাদের একটা হেরিটেজ ফরেস্ট আছে, হ্যাঁ। প্রোটেক্টেড ফরেস্ট সাইটস স এ ম্যাসিভ লস অফ 3.5 মিলিয়ন হেক্টরস
অফ ফরেস্ট বিটুইন 2001 অ্যান্ড 2020। তো তাদের একটা প্রোটেক্টেড ফরেস্ট আছে, সংরক্ষিত বনাঞ্চল, ঠিক আছে। সেই বনাঞ্চলেও দেখা গেছে ম্যাসিভ লস, সেই বনাঞ্চলেও দেখা গেছে যে বিশাল বড় একটা ক্ষতি দেখা গেছে। কেমন ক্ষতি দেখা গেছে দেখো, 3.5 মিলিয়ন হেক্টরস অফ ফরেস্ট, অর্থাৎ 3.5 মিলিয়ন হেক্টরস অফ ফরেস্ট। দেখো এতটা ফরেস্টের জমি কী হয়ে গেছে, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এটাকে দখল করে নেওয়া হয়েছে, এটাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, এখানে আর গাছপালা নেই। সেটা কত সালের মধ্যে হয়েছে দেখো, 2001 থেকে 2020 সালের মধ্যে হয়েছে, অর্থাৎ 2001 থেকে 2020 সালের মধ্যে 3.5 মিলিয়ন হেক্টর ফরেস্টের জমি একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ ফরেস্ট সেখানে কেটে সাফ করে দেওয়া হয়েছে। লাইক মাচ অফ দি ওয়ার্ল্ড কেনিয়া টু, দেখো পৃথিবীর অনেকটা অঞ্চলই, যেমন কেনিয়া আছে, তার মানে কেনিয়াতে কিন্তু আমরা জানি প্রচুর বনভূমি আছে। কেনিয়া টু ইজ লুজিং থাউজেন্ডস অফ নেটিভ ট্রিজ, কেনিয়াতেও কিন্তু প্রচুর পরিমাণে তাদের যে নেটিভ ট্রি আছে, অর্থাৎ নেটিভ মানে দেশি গাছ, ঠিক আছে, সেই দেশি গাছগুলোও কিন্তু ওরা নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ হারিয়ে ফেলছে। কেনিয়াতে দেশি দেশি যে গাছগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখবে প্রত্যেকটা অঞ্চলে একটা নির্দিষ্ট কিছু গাছ থাকে, সেগুলোকে বলা হয় নেটিভ ট্রিজ। হ্যাঁ, যেমন আমার বাড়ি শিলিগুড়িতে, তো শিলিগুড়িতে যে বৈকুণ্ঠপুর ফরেস্ট, সেখানে কিন্তু শাল ট্রি সেখানকার খুব বিখ্যাত একটা গাছ, ক্লিয়ার, এটাও কিন্তু এখন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এগুলো বলা চলে যে আমাদের নেটিভ ট্রিজ, ক্লিয়ার। তো দেখো কেনিয়ার এই যে নেটিভ ট্রিজ সেগুলো কিন্তু অ্যানুয়ালি, অর্থাৎ অ্যানুয়ালি কী হচ্ছে, প্রত্যেক বছরে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওয়ান্স দ্যাট লোকাল পিপল রিলাই অন ফর সো মাচ, স্পেশালি ফর ফুয়েল। আচ্ছা, লোকাল পিপল যে আছে না, স্থানীয় লোকেরা কিন্তু এই যে নেটিভ ট্রিগুলো কেন কাটে, স্থানীয় লোকেরা এই যে দেশি গাছগুলোকে কেটে ফেলছে, কেন কেটে ফেলছে, তারা কিন্তু খুবই ডিপেন্ডেন্ট, অর্থাৎ রিলাই অন মানে তারা নির্ভরশীল। কোথায় নির্ভর করে তারা, তারা কিন্তু এই গাছগুলোকে কাটে, কেননা স্পেশালি তারা এই গাছগুলোকে কাটে ফুয়েলের জন্য। ফুয়েল মানে কি, ফুয়েল মানে জ্বালানি, তাই তো, অর্থাৎ এই গাছগুলোকে কেটে সেই গাছের ডালপালা দিয়ে তারা রান্নাবান্না করে, ঠিক আছে, সেই জন্য তাদেরকে গাছগুলো কাটতে হয়, উপায় নেই। এটা এই জন্য ওদের নেটিভ ট্রিগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আনএথিক্যাল এগ্রিকালচারাল এক্সপ্যানশন, এছাড়াও দেখো অনৈতিক, আনএথিক্যাল মানে যেটা এথিক্স মেনটেন করে না, নীতি মেনটেন করে না। তো আনএথিক্যাল এগ্রিকালচারাল এক্সপ্যানশন তো আছেই, অর্থাৎ ওই যে বলেছি এগ্রিকালচারাল এক্সপ্যানশন মানে হচ্ছে চাষের জমি বাড়ানো, বনভূমিকে ধ্বংস করে চাষের জমি বাড়ানোকে বলা হয় আনএথিক্যাল এগ্রিকালচারাল এক্সপ্যানশন। এক্সপ্যানশন মানে বিস্তার, ক্লিয়ার, ওকে। এছাড়াও আর কি হয়েছে দেখো, ডিপেন্ডেন্সি অন চারকোল ফুয়েল, তো তারা চারকোল ফুয়েলের উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ চারকোল ফুয়েল মানে তোমরা বুঝতে পারছো, চারকোল মানে দেখবে গাছ কেটে সেই গাছের ডালপালা দিয়ে কয়লা বানানো হয়, হ্যাঁ, ওটাকে চারকোল বলে। তো ওই কয়লা দিয়েও কিন্তু অনেক সময় রান্নাবান্না করা হয়, তো ওটার উপরেও ওরা নির্ভরশীল, সেটা বানাতে গিয়েও তারা গাছ কাটে, ঠিক আছে। তো নেটিভ ট্রিগুলো ধ্বংস হয়েছে কেন, দেখো এখানে সব রিজন দেওয়া আছে, কিন্তু আরও কি বলা আছে, ল্যাক অফ অ্যাওয়ারনেস আর জাস্ট সাম অফ দি রিজনস ওয়াই কেনিয়া ইজ লুজিং ইটস ফরেস্ট ল্যান্ডস্কেপ। এছাড়াও মানুষের একটা যে সজাগতা, অর্থাৎ মানুষ যে সজাগ হবে, সেই সজাগতা বা সেই সচেতনতা মানুষের মধ্যে নেই, তাদের সেটার মধ্যে ল্যাক আছে, অভাব আছে, সচেতনতার অভাব আছে মানুষের মধ্যে, ঠিক আছে। সেই কারণেই কিন্তু কেনিয়া কিন্তু তাদের ফরেস্ট ল্যান্ডস্কেপ হারাচ্ছে দিনকে দিন। বোঝা গেল তাহলে কতগুলো কারণ আমরা দেখলাম যে তাদের ফরেস্ট কমে যাচ্ছে কেন, এই যে এখানে বলা আছে স্পেশালি। দেখো, এক তো তারা ফুয়েলের জন্য ওই নেটিভ ট্রিগুলোকে কাটে জ্বালানির জন্য, তারা এগ্রিকালচারাল যে ল্যান্ড আছে সেটাকে এক্সপ্যান্ড করে, বাড়াতে থাকে, এটা একটা কারণ। আর তারা না সম্পূর্ণ একেবারে নির্ভরশীল ওই চারকোল ফুয়েলের উপর, অর্থাৎ গাছ কেটে কেটেই তারা জ্বালানির যে প্রয়োজন সেটাকে মেটায়, এটা একটা কারণ। আর আরেকটা হচ্ছে ওদের মধ্যে অ্যাওয়ারনেস নেই, যে গাছ কাটলে কী ক্ষতি হতে পারে, বনভূমি ধ্বংস করে দিলে কী ক্ষতি হতে পারে, এটা ওদের মধ্যে একেবারে নেই। যার কারণে কী হচ্ছে, কেনিয়াতে কিন্তু দিনকে দিন ফরেস্ট যে ল্যান্ডস্কেপ, অর্থাৎ বনভূমির যে ল্যান্ডস্কেপ, আচ্ছা ল্যান্ডস্কেপ মানে ভূদৃশ্যপট যাকে বলে, বনভূমির যে ভূদৃশ্যপট, অর্থাৎ বনভূমিটা কী হচ্ছে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, বন আর দেখা যাচ্ছে না। অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই গ্লোবাল ফরেস্ট ওয়াচ, দেখো এটার শর্ট ফর্ম এখানে বলেছে, GFW, এটার মতে এই যে গ্লোবাল ফরেস্ট ওয়াচ যে আছে, এদের একটা রিপোর্ট অনুযায়ী কী হয়েছে দেখো, ইন 2023 ইট লস্ট 10.1 খা অফ ন্যাচারাল ফরেস্ট। দেখো এটা একটা জমি পরিমাপের ইউনিট, হ্যাঁ। তো তারা ন্যাচারাল ফরেস্ট একেবারে লুজ করেছে, কতটুকু ন্যাচারাল ফরেস্ট, স্বাভাবিক বনভূমি, ন্যাচারাল ফরেস্ট মানে যে বনভূমি মানুষের দ্বারা হয় না সৃষ্টি, যেটা একা একাই হয়, স্বাভাবিকভাবে হয়, সেটাকে বলা হয় ন্যাচারাল ফরেস্ট। সেই ন্যাচারাল ফরেস্ট কিন্তু
ধ্বংস হয়ে গেছে। কতটা ধ্বংস হয়েছে দেখো, 10.1 খা। মেবি এটা একটা অনেকটাই অঞ্চল, ঠিক আছে, এখানে খাটা আমার জানা নেই এক্স্যাক্টলি। তো এটা কিন্তু 2023 সালের একটা রিপোর্টে এটা দেখা গেছে যে তাদের 10 খা অফ ন্যাচারাল ফরেস্ট কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। পরের পার্টটা দেখি দেখো। বাট হিয়ার ওয়াইল্ড ডিফরেস্টেশন হ্যাজ ডান এ লট অফ ড্যামেজ। কিন্তু এখানে কিন্তু ডিফরেস্টেশন আছে না, ডিফরেস্টেশন মানে বৃক্ষচ্ছেদন। এই ডিফরেস্টেশন কী করেছে, এখানে প্রচুর পরিমাণে ড্যামেজ করেছে, প্রচুর পরিমাণে ক্ষতি করেছে। পিপল হ্যাভ কাম আপ উইথ অ্যান ইঞ্জিনিয়াস ওয়ে টু রিজার্ভ সাম অফ দ্যাট লস। তো লোকেরা কিন্তু একটা দারুণ, দেখো ইঞ্জিনিয়াস মানে হচ্ছে যেটা মানুষের মস্তিষ্ক থেকে বের হয়, অর্থাৎ এমন ধরনের আইডিয়া, মানে কৌশলগত আইডিয়া, বুঝতে পারছো? ইঞ্জিনিয়াস মানে হচ্ছে কৌশলগত ধারণা, ঠিক আছে। তো তারা এমন একটা কৌশলগত একটা পদ্ধতি ওয়ে তারা বের করেছে। কি করার জন্য এই কৌশলগত পদ্ধতি তারা বের করেছে? টু রিজার্ভ সাম অফ দ্যাট লস। সেই যে লসটা তাদের হয়েছে, তাদের যে এই যে বনভূমি ধ্বংস হয়ে গেছে না, সেটাকে কিছুটা পূরণ করার জন্য তারা কিন্তু একটা কৌশলগত একটা পদ্ধতি বের করেছে, ঠিক আছে। তো দেখো, দো, আচ্ছা, রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা, ঠিক আছে। তো তাদের কৌশলগত পদ্ধতি তারা কেন বের করেছে, কেন সৃষ্টি করেছে? যাতে করে তারা সেই লসটার কিছুটা সংরক্ষণ করতে পারে। আচ্ছা, দো এ প্র্যাকটিস হ্যাজ বিন প্রিভেলেন্ট, সিন্স এনশিয়ান ইজিপ্ট। যদিও তাদের মধ্যে না একটা প্রথা আছে, সেই প্রথাটা আছে কবে থেকে? একেবারে এনশিয়ান ইজিপ্ট থেকে, অর্থাৎ প্রাচীন যে মিশরীয় সভ্যতা ছিল তখন থেকে কিন্তু তাদের মধ্যে একটা প্রথা আছে, সুন্দর একটা প্রথা আছে। কি আছে দেখো, ইট ওয়াজ ডিউরিং রিসেন্ট ইয়ার্স দ্যাট দ্য ওয়ার্ল্ড বিকেম অ্যাওয়্যার অফ দ্য বেনিফিটস অফ ইউজিং সিড বলস। তো এটা কিন্তু সম্ভবত রিসেন্ট জানা গেছে যে ওয়ার্ল্ড, এটা মানে পৃথিবী, এটা সম্ভবত রিসেন্ট জেনেছে, বা এটার ব্যাপারে রিসেন্টলি তারা সজাগ হয়েছে যে সিড বল বলে একটা বল তৈরি করে তারা, কোনো গাছের বীজ তার মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা বল তৈরি করে, এটার একটা মারাত্মক বেনিফিট, একটা লাভ আছে। এটা কিন্তু সম্প্রতি জানা গেছে, ওয়ার্ল্ড এটা সম্প্রতি জেনেছে। দেখো, রেজাল্টিং ইন এ সার্জিং এনথুসিয়াজম ফর এ গ্রিনার টুমোরো। তো এটা কিন্তু একটা উৎসাহ তৈরি করেছে, হ্যাঁ, যে আগামীকালে আমরা, আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে আমরা একটা গ্রিনার টুমোরো পাবো, ঠিক আছে। অর্থাৎ এর রেজাল্ট হবে, এই যে সিড বল যে বানানো হচ্ছে না, এই সিড বলটার রেজাল্টে কী হবে? এই সিড বলটের রেজাল্ট হবে এটাই যে আগামী দিনে আমরা কী পাবো? একটা গ্রিনার ওয়ার্ল্ড পাবো, ক্লিয়ার। অর্থাৎ সিড বলস কনসিস্ট অফ সিডস দ্যাট হ্যাভ বিন এনক্লোজড উইদিন সয়েল ম্যাটেরিয়ালস। তো সিড বলটা কি, ওর মধ্যে কি দেওয়া হয়? সিড দেওয়া হয়, গাছের বীজ দিয়ে দেওয়া হয়, হ্যাঁ। এবং যেটাকে সয়েল ম্যাটেরিয়ালস, অর্থাৎ ওই মাটি দিয়ে কি করা হয়? গোল করা হয়, এনক্লোজড করে দেওয়া হয়, পুরো একদম বন্ধ করে দেওয়া হয়। দ্যাট অ্যাক্ট অ্যাজ এ প্রোটেকটিভ কভারিং আনটিল রেডি ফর জার্মিনেশন। এবং ওই যে মাটির যে কভারটা না, এই মাটির কভারগুলো কি করে? সিডটাকে কিন্তু প্রোটেক্ট করে, প্রোটেকটিভ একটা কভারিং ওটা। কতক্ষণ পর্যন্ত সিডটাকে প্রোটেক্ট করবে? যতক্ষণ না পর্যন্ত সিডটা সম্পূর্ণ তৈরি হয়ে যাচ্ছে। কিসের জন্য? জার্মিনেশনের জন্য। জার্মিনেশন মানে অঙ্কুরোদ্গম, ঠিক আছে। অর্থাৎ সেই বীজ থেকে যতক্ষণ না পর্যন্ত গাছ বেরিয়ে আসছে, সেই বীজগুলোকে কিন্তু রক্ষা করে ওই যে মাটির যে কোটিংটা দেওয়া হচ্ছে, কভারটা দেওয়া হচ্ছে, সেটা, ঠিক আছে। দ্য সয়েল ম্যাটেরিয়ালস ইউজ টু প্রোটেক্ট দ্য সিডস আর ইউজুয়ালি মেড অফ এ মিক্সচার অফ ক্লে। এই যে সয়েল ম্যাটেরিয়ালসটা যে দেওয়া হয়, যেটা গাছ বীজগুলোকে তোমার প্রোটেক্ট করার জন্য, অর্থাৎ রক্ষা করার জন্য, সেই সয়েল ম্যাটেরিয়ালটা অ্যাকচুয়ালি বানানো হচ্ছে কী দিয়ে? দেখো, সেগুলো কাদা দিয়ে বানানো হচ্ছে, হ্যাঁ, কাদার মিশ্রণ দিয়ে বানানো হচ্ছে, অ্যান্ড কম্পোস্টিং ম্যাটেরিয়ালস, এবং সারের কিছু ম্যাটেরিয়ালস। কম্পোস্ট মানে তো তোমরা জানোই, জৈব সার, ঠিক আছে, সেগুলো দিয়ে বানানো হচ্ছে, যাতে করে গাছটা পরবর্তীকালে যখন জার্মিনেশন হবে, সেই বীজটার পরবর্তীকালে যখন জার্মিনেশন হবে, সে কিন্তু তার সারটা পেয়ে যায়, হ্যাঁ, পুষ্টি যেটা, সেটা কিন্তু পেয়ে যাবে। অ্যাট এ ফ্যাক্টরি সিচুয়েটেড অন দি আউটস্কার্টস অফ নৈরবি। আচ্ছা, নৈরবি বলে একটা বিখ্যাত ফরেস্ট আছে কেনিয়াতে। সেই যে নৈরবি ফরেস্টটা আছে না, তার একটা ফ্যাক্টরিতে, যে ফ্যাক্টরি অবস্থিত ওই নৈরবি ফরেস্টের একেবারে কিনারাতে, আউটস্কার্টস মানে একেবারে সীমান্তবর্তী অঞ্চল, ঠিক আছে। তো সেই নৈরবি ফরেস্টের সীমান্তবর্তী অঞ্চলের অবস্থিত একটা ফ্যাক্টরিতে কিন্তু ওয়ার্কার্স শর্ট ওয়েস্ট চারকোল ডাস্ট অ্যান্ড এঙ্গেজ ইন দি অ্যাক্টিভিটি অফ মেকিং সিড বলস। তো ওয়ার্কার্সরা কিন্তু ওই চারকোল ডাস্ট, অর্থাৎ চারকোল মানে তো বোঝোই ছাই যেটা, হ্যাঁ, চারকোলের যে ডাস্ট মানে ছাই, বেসিক্যালি কয়লার যে ছাই, সেটাকেই বলা হচ্ছে। তো সেই চারকোলের ডাস্ট তারা ইউজ করছে, আর কি ইউজ করছে? আচ্ছা, সেই চারকোলের ডাস্ট তারা ইউজ করে কিন্তু তারা সিড বল বানাচ্ছে, অর্থাৎ ওই যে বীজের যে বল, সেগুলো তারা বানাচ্ছে, হ্যাঁ।
ফ্যাক্টরিতে বানানো হচ্ছে, দেখো এগুলো চারকোল ডাস্ট মিক্সড করে করে সেগুলো বানানো হচ্ছে। সিড বল, আচ্ছা, সিডস অফ নেটিভ ট্রিজ ইন কেনিয়া আর দেন মিক্সড উইথ দ্য চারকোল ডাস্ট। আচ্ছা, ওই যে কেনিয়াতে যে নেটিভ ট্রিগুলো আছে, তাদের দেশি যে গাছগুলো আছে সেই দেশি গাছগুলোর বীজ তখন ওই চারকোল ডাস্টের মধ্যে মিক্সড করে তারা কিন্তু কী বানাচ্ছে, সিড বল বানাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো কেন দেখো তারা ওই সিডগুলোকে চারকোল ডাস্টের সঙ্গে মিক্সড করে দিচ্ছে সেটা এখানে বলা আছে। দিস কার্বন কোট প্রোটেক্টস দ্য সিডস ফ্রম এক্সটার্নাল ফ্যাক্টরস। তো এই যে কার্বন যে একটা কোট দেওয়া হচ্ছে না, অ্যাকচুয়ালি তো ওই ছাইগুলো তো কার্বন, তাই না? ওই কার্বনের কোটিংটা কেন দেওয়া হচ্ছে, এই কোটিংটা, এই কোটটা মানে আস্তরণ, কোট মানে হচ্ছে আস্তরণ, এই কার্বনের কোটটা এই কারণে দেওয়া হচ্ছে বীজগুলোতে, যাতে করে এই কার্বনের কোটটা বীজগুলোকে প্রোটেক্ট করে, ঠিক আছে, সিডগুলোকে প্রোটেক্ট করে। কিসের থেকে প্রোটেক্ট করবে? বীজগুলোকে রক্ষা করবে। কিসের থেকে? ফ্রম এক্সটার্নাল ফ্যাক্টরস, মানে বাইরের, এক্সটার্নাল মানে বাইরের যে বিষয়গুলো আছে, যেমন কি কি, লাইক হাংরি অ্যানিমালস। দেখো অনেক সময় কি হয়, দেখো বীজগুলোকে যদি এমনি ফেলে রাখে তো অনেক সময় পশুরা সেই বীজগুলোকে খেয়ে নিতে পারে, তাই না? কিন্তু ওই কার্বনের কোটিং আর ওরকম করে সিড বল বানিয়ে যদি ওগুলোকে বাইরে ফেলে রাখে, সেগুলো কিন্তু গরু ছাগল বা ভেড়াতে সেগুলো খাবে না, ঠিক আছে। তো হাংরি অ্যানিমালস থেকে সেগুলোকে রক্ষা করা হচ্ছে। আনটিল দ্য রেইন অ্যারাইভস, যতক্ষণ না বৃষ্টি সেখানে উপস্থিত হয়। অ্যান্ড ইট ইজ রেডি টু জার্মিনেট, এবং যতক্ষণ না পর্যন্ত এটা অঙ্কুরোদ্গমের জন্য তৈরি হচ্ছে, ঠিক আছে। এই ছিল হচ্ছে আনসিনটা। দেখো একটা বড় আনসিন পড়তে অনেকটা সময় লাগে, সেই জন্য আমি অনেক বড় বড় আনসিনগুলোকে একটু অনেক সময় এড়িয়ে যাই। তো তোমাদের এই হচ্ছে আনসিনটা ছিল। তো এরপরে আমরা দেখে নেব কোয়েশ্চেন আনসার কী কী আছে, ঠিক আছে। ওকে, আমার ফলো করতে থাকো, পরের ভিডিওটা আমি সেখানে বলে দিচ্ছি কোয়েশ্চেন আনসারগুলো।